কোনটি বেশি কষ্টের? সন্তান না থাকার যন্ত্রণা নাকি সন্তানের লাশ কাঁধে বয়ে কবরে শুইয়ে দেওয়া? আর এমন একটা ভারী একটি প্রশ্নের উত্তর খুঁজতে আপনি একটি হালকা চালের সিনেমা দেখতে পারেন, যার নাম বনলতা। বনলতা সেন নয়, বনলতা এক্সপ্রেস। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে, তাই অহেতুক হৃদয় খুঁড়ে বেদনা না জাগিয়ে শুরু করা যাক বনলতা এক্সপ্রেস সিনেমাটির রিভিউ এবং অ্যানালাইসিস। এই সিনেমা শুরু হয় শাকিলা জাফরকে দিয়ে। দাঁড়ান, শাকিলা জাফর নয়, শাকিল আর জাফর। জাফর রুবি নামের এক মেয়েকে ভালোবাসে। এই রুবি রাজশাহী যাচ্ছে ভর্তি পরীক্ষায় অংশ নিতে। জাফর অলরেডি বুয়েটে চান্স পেয়ে গিয়েছে, তবুও সে রুবির জন্য বনলতা এক্সপ্রেসে উঠে পড়ে বিনা টিকেটে। একটা ট্রেনে যেমন শত শত মানুষ থাকে, তেমনি শত শত মানুষের শত শত গল্প থাকে। এদের একজন হলো আমাদের গল্পের নায়িকা চিত্রা। সে যেমন একা যাচ্ছে, তেমনি তার কেবিন পার্টনার হচ্ছে রশিদউদ্দিন, অঙ্কের প্রফেসর, সেও একা। তার পাশের বগিতে হচ্ছে ডক্টর আশাব এবং তার মা। এর পাশের বগিতে আজিজ, আফিয়া এবং তাদের আপাতত একমাত্র মেয়ে মিতু। সব শেষ বগিতে আছেন বর্তমান শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান এবং তার স্ত্রী সুরমা, তার শালী যমুনা এবং এই শালীর হাজবেন্ড ফয়সাল। তাদের সবার আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা জার্নি। কথায় আছে, এক যাত্রায় পৃথক ফল নাকি হয় না। সত্যি কি তাই? পৃথক ফল হয় না? উত্তরটা অবশ্যই আপেক্ষিক। আপনাদের কি মনে হয় তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর বনলতা এক্সপ্রেসের কি হলো শেষ পর্যন্ত তা জানতে চাইলে দেখতে পারেন এই সিনেমা বনলতা এক্সপ্রেস। 153 মিনিটের এই সিনেমাটি মুক্তি পেয়েছে 2026-এর ঈদ উল ফিতরে, অর্থাৎ 21শে মার্চ। এখন চাইলে আপনি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এই সিনেমাটি দেখতে পাবেন। এবার আমরা এই সিনেমাটির অ্যানালাইসিস করব। এই সিনেমার গল্প নেওয়া হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস কিছুক্ষণ থেকে, এবং এর স্ক্রিন প্লে লিখেছেন আয়মান আসিফ স্বাধীন এবং সামিউল ভুঁইয়া। হুমায়ূন আহমেদ মারা গেছেন 2012 সালে। মেঘে মেঘে আসলে অনেকগুলো দিন চলে গেল। হুমায়ূন আহমেদের ডায়লগ লেখার যে একটা স্টাইল আছে, এই গল্পে এই স্ক্রিন প্লে রাইটাররা সেই স্টাইলটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এবং প্রত্যেকটা দৃশ্যে হুমায়ূন আহমেদের যে ম্যাজিক ডায়লগগুলো আছে সেগুলো যেন এখানে ঝরে ঝরে পড়ছিল। তবে এখানে একটা সমস্যা হচ্ছিল, শুধু স্টোরি বিল্ড করতেই 1 ঘন্টা হয়ে গেল। তবে এই সিনেমার আসল ঘটনা শুরু হয় বড় চাচা যখন এই ট্রেনে ওঠে, এবং এরপর একে একে উঠে আসতে থাকে সবার ব্যাক স্টোরি। এই সবার ব্যাক স্টোরি দেখতে দেখতে আমার আর্কিউল পিয়ারোর অ্যাডভেঞ্চার মিস্ট্রি মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেসের কথা মনে পড়ছিল বারবার। যদিও দুটো সিনেমায় আলাদা জনরার, কিন্তু তারপরও ওখানে যেভাবে মিস্ট্রি আনফোল্ড হতে থাকে, এই সিনেমায়ও একটা একটা করে ঘটনা আনফোল্ড হতে থাকে। এরপর যে এই সিনেমার গল্প স্পিড তুলল, তা থামলো গিয়ে একেবারে সিনেমার শেষে। শেষ 2.25 ঘন্টা সিনেমাটা আমি দারুণ এনজয় করেছি। আমি পার্সোনালি দারুণভাবে জুড়ে গিয়েছিলাম এই সিনেমার গল্পের সঙ্গে। আমার বেশ ভালো লেগেছে। শুধু প্রথম দিকটা আরেকটু ট্রিম করতে পারলে এটা আরো এক্সট্রাঅর্ডিনারি হতে পারত। এই সিনেমায় রশিদউদ্দিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি ভালো অভিনেতা। তার অভিনয়ের আলাদা একটা প্যাটার্ন আছে। আমার মনে হয়েছে এখানে তার অভিনয়ও সেই প্যাটার্নের মধ্যে দিয়েই এগিয়ে গেছে, ভালো লেগেছে। চঞ্চল চৌধুরী অভিনয় করেছিলেন আব্দুল খায়ের খান, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তার জায়গাটা আমার কাছে কিছুটা কনফিউজিং মনে হয়েছে। একজন মন্ত্রী ডিসিশন মেকিং এ সাধারণত এতটা সময় নেন না যে কোনো ডিসিশন নিতেই। তাদের ব্রেইন না সবসময় খুব অ্যাক্টিভলি চলতে থাকে। যে কোনো মুহূর্তের যে কোনো ফ্র্যাকশন অফ সেকেন্ডের ঘটনায় সে দ্রুত নিজের দিকে ঘুরিয়ে আনতে পারে। এই সিনেমা দেখে আমার সেই জায়গাটা মিসিং মনে হয়েছিল, মন্ত্রীর যেই অ্যাটিটিউডের ব্যাপারটা। ডাক্তার আশাব চরিত্রে ছিলেন শরীফুল রাজ। তিনি এখানে ভিন্ন একটা চরিত্র প্লে করেছেন এবং বেশ ভালো লেগেছে। সাবিলা নূর ছিলেন চিত্রা চরিত্রে। হুমায়ূন আহমেদের যেই টিপিক্যাল ক্যারেক্টার থাকে মেয়েদের, সেটা এখানে বেশ সুন্দরভাবে উঠে এসেছে এবং দারুণ লেগেছে। তিনি অভিনয়টা দারুণ করেছেন। আজমেরি হক বাঁধন ছিলেন সুরমা চরিত্রে। ঠিক আছে, ভালো। শ্যামল মাওলা ছিলেন আজিজ চরিত্রে। এই চরিত্রটি দেখতে গিয়ে আমার মনে হয়েছে যে যদি এই সিনেমাটি আরো 30 বছর আগে হতো বা 20 বছর আগে হতো, তাহলে এই সিনেমাটিতে কে অভিনয় করতো? আমার কাছে বারবার মোজাম্মেল নামে যে ভদ্রলোক, তার মুখচ্ছবি ভেসে আসছিল বারবার। তবে শ্যামল মাওলাও দারুণ অভিনয় করেছেন, আমার কাছে বেশ ভালো লেগেছে। আফিয়া চরিত্রে ছিলেন জাকিয়া বারি মমো। তিনি তার জায়গায়
বেশ ভালো অভিনয় করেছেন। একটা ম্যাচিউরড অ্যাক্টিং করেছেন তিনি। আশাবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন। তিনিও দারুণ ছিলেন। তিনি একটা টিপিক্যাল অ্যাক্টিং করেন সবসময়, কিন্তু এই সিনেমায় সেই জায়গা থেকে সরে এসে যে চরিত্রটি প্লে করেছেন তা সত্যিই অসাধারণ ছিল। বড় চাচার চরিত্রে ছিলেন ইন্তেখাব দিনার। তার অভিনয় আমার ভালো লেগেছে। কিন্তু একটা জায়গায় একটু খটকা লেগেছে, মানে গল্পের গতি অনুযায়ী। ধরেন ঢাকা থেকে সবাই ঢাকায় ছিল, ঢাকা থেকে ট্রেনটা ছেড়ে গেছে। পরবর্তীতে গিয়ে একটা স্টেশনে থামে। বড় চাচা কিভাবে সেই স্টেশনে চলে গেল সেই জায়গাটা না ক্লিয়ার হয়নি। ত্রিধা পাল মান অভিনয় করেছেন নিতু চরিত্রে। আমার মতে এই সিনেমার মূল নায়ক হচ্ছেন এই নিতু চরিত্রটি। ত্রিধা মেয়েটি বয়স হয়তো খুব বেশি না, কিন্তু মেয়েটি দুর্দান্ত অ্যাক্টিং করেছে, দুর্দান্ত। লাবণ্য চৌধুরী ছিলেন রুবি চরিত্রে, তিনিও বেশ সাবলীল ছিলেন। এছাড়া এই সিনেমায় সবচেয়ে সারপ্রাইজ প্যাকেজ ছিল নুহা সুমায়ুন। তিনি এই সিনেমার ন্যারেটরের ভূমিকায় কাজ করেছেন এবং শুরুতে যখন ন্যারেশন শুরু হয় তো আমি ভাবছিলাম এরকম বাংলিশ টোনে কে কথা বলছে। পরে দেখলাম যে সেই টোনটা আসলে বেশ ক্যারেক্টার উপযোগী ছিল এবং বেশ ভাল লেগেছে। সিনেমায় তার একটা দুটো দৃশ্য দেখতে পেলেও মন্দ হতো না। এই সিনেমার সিনেমাটোগ্রাফি নিয়েছেন বরকত হোসেন পলাশ। যেহেতু স্টেশনের ভিতরে খুব টাইট স্পেস নিয়ে তার কাজ করতে হয়েছে, আমার তার কাজ ভাল লেগেছে। আর এডিটিং করেছেন সালেহ সুবহান অনিম, তার কাজও দারুণ হয়েছে। মিউজিক দিয়েছেন জাহিদ নীরব, তার মিউজিক সেন্স বা বিজিএম বেশ ভাল লেগেছে। এখানে যে ৩টি গান ব্যবহার করেছে, মানে অর্থহীনের চাইতেই পারো, আর আয়ুব বাচ্চুর উড়াল দেব আকাশে এবং বাংলাদেশ, সবগুলোর প্লেসমেন্ট অনুযায়ী আমার কাছে বেশ ভাল লেগেছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। গত বছর তিনি উৎসব সিনেমাটি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছিলেন, সেটাও একটা অ্যাডাপ্টেশন ছিল। সেই সিনেমাটাও খুব দারুণভাবে এক্সিকিউট করেছিলেন এবং এখানেও প্রথম দিকের ঘন্টা খানেকের দৃশ্যগুলো ছাড়া সেই জায়গাগুলো যদি একটু ট্রিম করতে পারতো হয়তো আরও এনজয়েবল হতো। এছাড়া বাকিটা নিয়ে তিনি খুব সুন্দরভাবে অ্যাডাপ্ট করেছেন। যে হুমায়ুন আহমেদের যে একটা ফ্লেভার ছিল বা আছে, সেই জিনিসটা এখানে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, ভালো লেগেছে। তানিম নূর তার ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু কাজ করেছিলেন যেগুলো আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি, কিন্তু গত দুটি সিনেমা বিশেষ করে উৎসব এবং এই বনলতা এক্সপ্রেস তিনি দারুণ কাজ করেছেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে এই সিনেমাটি তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।